আজ এমন একটা দিন যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য তার মৃত্যু গতকালই হয়েছে, কিন্তু আজকে তাকে শেষ বিদায় জানানোর দিন। অর্থাৎ আজকের পর কোনোভাবেই বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহটুকুও দেখার সুযোগ থাকবে না আপনার, আমার, তার অনুরাগী পরিবার পরিজন অথবা তার দলের সতীর্থ সমর্থকদের কাছে, এমনকি রাজ্যবাসীর মধ্যে কারোর কাছে। কিন্তু এমন একটা অদ্ভুত দিনেই কলকাতা হাইকোর্ট আজ আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেসের জমিনীতিটা আসলে কি। যে তৃণমূল কংগ্রেস 400 একরের ধুয়ো তুলে, হ্যাঁ, আজ এত বছর পর এটা স্পষ্ট যে ওটা ধুয়ো ছাড়া কিছু ছিল না। কেন বলছি, তার প্রত্যেক দিন সিঙ্গুরে যে কোনো সময় গেলে আপনি তার প্রমাণ পেতে পারেন। তবুও আপনাদের কিছু আঁখো দেখি প্রমাণ অবশ্যই দেখাবো। কিন্তু এই মুহূর্তে সিঙ্গুরের মানুষও জানেন, বোঝেন, প্রকাশ্যে বলেন, সেদিন ওই 400 একরের জেদাজেদিতে সিঙ্গুর তো বটেই, গোটা রাজ্যের আসলে সর্বনাশ হয়ে গেছে। কিন্তু যারা সেই জেদাজেদিটা করেছিলেন তারা না বুঝে এমনটা করেছিলেন বিশ্বাস করতে রাজি নই। বিশ্বাস করতাম যদি ঠিক এককালে যে কায়দায় কম্পিউটারের বিরোধিতা করা, তথ্য প্রযুক্তির বিরোধিতা করা, বিদেশি বিনিয়োগ এমনকি বেসরকারি বিনিয়োগেরও বিরোধিতা করা বামপন্থীরা তাদের এ রাজ্যের 34 বছরের শাসনের প্রথম মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শেষ দফায়, শেষ দিকে, এবং অবশ্যই শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পুরো শাসনকালটা জুড়ে বারবার নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা না চাইতেন, তাহলে মেনে নিতাম তৃণমূলও যা, সিপিএমও তাই, মমতা বন্দ্যোপাধ্যায় যা চেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তাই চেয়েছেন, সব মুদ্রার এই পিঠ আর ও পিঠ। কিন্তু মানতে পারছি না, তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বেসরকারি শিল্প সম্পর্কে, বিদেশি বিনিয়োগ সম্পর্কে, তথ্য প্রযুক্তি সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে তাদের অতীতে ভুল হয়েছিল। শুধু বলেননি, সে ভুল শুধরে আন্তরিকভাবে প্রায়শ্চিত্ত বলতে যা বোঝায় তার অতিরিক্তই করে গিয়েছেন নিজের জীবদ্দশায়, নিজের শাসনকালে। কিন্তু যারা 400 একরের জমির জন্য জেদাজেদি করেছেন, তারা যে ভুল করেননি তার সবথেকে বড় প্রমাণটা কি জানেন? তারা আজও ওই শ্মশান সিঙ্গুরের সামনে দাঁড়িয়ে বলেন, ঠিক করেছিলাম, সেদিন ঠিক করেছিলাম। আর যারা এত জোর দিয়ে ঠিক করেছিলাম বলেন, এত বড় সর্বনাশ করে দেওয়ার পরেও, যাদের পাপ স্বীকারেরই কোনো আয়োজন নেই, প্রায়শ্চিত্ত তো অনেক অনেক পরের কথা, তারা ভুল করেছেন এটা বিশ্বাস করতে পারবো না। তারা যা করেছেন জেনে বুঝে ইচ্ছে করে করেছেন। কিন্তু কেন? জেনে বুঝে ইচ্ছে করে কি কেউ নিজের রাজ্যের, নিজের জাতির ক্ষতি চায়, সর্বনাশ চায়? চায় বই কি, চায় না এমন উদাহরণ যদি সহস্র থাকে, তাহলে চায় যে এমন উদাহরণও আছে। কুইসলিংরা ছিল তো দেশে দেশে, হিটলারের বাহিনীর আক্রমণের আগে পরে তার বন্ধু ছিল তো। ভারতবর্ষে যখন 200 বছর ইংরেজরা শাসন করেছে, তখন জাতের নামে, ধর্মের নামে দেশকে ভাগ করে, নিজেদেরকে ভাগ করে ব্রিটিশের গোলামি করবার, তাদের দাসত্ব করবার, তাদের কথায় নাচবার, দেশের লোককে তাদের কথায় নাচানোর চর, গুপ্তচর, চেলা এসব ছিল তো। ঠিক তেমনই লোক স্বাধীন দেশে একটি রাজ্যের রাজনীতিতে থাকবে না, থাকতে পারে না, এমন তো নয়। দেখতেই তো পাচ্ছেন, বুঝতেও পারছেন আপনারা। গত কদিন ধরে আমরা বিভিন্ন বিতর্কের সূত্রে আলোচনা করেছি গঙ্গার ওপারে, মানে ফারাক্কা পেরোলে গঙ্গা ওদিকে গিয়ে যে নাম নেয়, যে ধাম নেয়, সেখানে এখন আমেরিকার খাস একটা লোক বসে আছে। গতকাল শপথ নিয়েছে, মুখে নানা কথা বলছে, কিন্তু বলতে বলতেই আসল কথাটা বেরিয়ে পড়ছে মুখ দিয়ে। ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্যকে ভাগ করে দিতে পারি, এটা করতে পারি, সেটা করতে পারি। এক কথায় বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকার হুমকিতে, আমেরিকার সাহচর্যে তার এই জনসেবার ভেগ ধরা। থাক, সেই লোকটার কথা আপাতত সরিয়ে রাখ। যারা 13 বছর আগে রাজ্যের মানুষকে জমি জিরে বাঁচানোর ধুয়ো তুলে, আবারও বলছি ধুয়ো তুলে, মানুষের বন্ধু সেজে রাজ্যে এসেছিল, তারা আজ আদালতের সামনে গিয়ে জবাব দিতে পারছে না চিটফান্ডের টাকায় মানুষকে সর্বশান্ত করে কেনা জমি নিলাম না করে, সে জমির টাকা, নিলাম করে পাওয়া টাকা চিটফান্ডে সর্বশান্ত হওয়া মানুষগুলোকে ফেরত না দিয়ে, সেদিন ছিল 400 একর, আজ 350 একর জমি কেন তারা শখের শিল্পপতিদের বিলি করছে? তাও আর এখান থেকে স্পেন, মাদ্রিদ পর্যন্ত উড়িয়ে নিয়ে দিল। জবাব নেই
এই জমিটা যাদের ইন্সপেকশন ছাড়া, মানে যাদের তদন্ত ছাড়া, যাদের সম্মতি ছাড়া কিছুতেই বিক্রি করা যায় না বা কেমনভাবে বিক্রি হবে তার সিদ্ধান্ত নেওয়া যায় না, সেই সেবি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চিটফান্ডগুলো যাদের কোনো রকম অনুমতি না নিয়ে কারবার করেছিল বলে সেটা প্রথম বেআইনি, তাদেরকে আদৌ জানানো হয়েছিল? তারা জানে না, তাই আদালত নিয়ম করে দিয়েছে, নিয়মে বেঁধে দিয়েছে তাদেরকে নিয়ে এসে যেতে হবে ওই জমিতে, তদন্ত করতে হবে। কিন্তু প্রশ্ন এই একটা জমি নিয়ে নয়, এই জমিটা আসলে চোখ খুলে আপনাকে আমাকে দেখাচ্ছে কারা সেদিন আপনার আমার এই রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, কারা সেদিন আমাদেরকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছিল। তারা আজ শুধু লিপ সার্ভিস মানে মুখের কথা না বলে, মুখে মুখে আহা কি বড় মানুষ, কি ভালো মানুষ ছিলেন, আহা কি সৎ ছিলেন, ওনার অবদান এরপরেও থাকবে, উনি এরপরেও বেঁচে থাকবেন, এসব না বলে একবার বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে ক্ষমা চাওয়ার আর কোনো মানে হয় না। তিনি মারা গিয়েছেন, তার পরিবারের কাছে ক্ষমা চাওয়ারও কোনো মানে হয় না। তার কারণ যতদূর আমি জানি বুদ্ধদেব ভট্টাচার্য জমিদারিতে বিশ্বাস করতেন না। তিনি সরকার চালিয়েছেন, মুখ্যমন্ত্রী ছিলেন, একটি পার্টি করতেন, একটি দলের প্রায় সর্বোচ্চ স্তরের নেতা ছিলেন, কিন্তু তা বলে তার পরিবার সেটা হয়েছে, তার ক্ষমাটা তার পরিবারের কাছে চাওয়া যায় এমন বিশ্বাস করতেন বলে নিশ্চিতভাবে জানি এটা করতেন না। তাহলে ক্ষমা চাওয়ার এখনও জায়গা আছে। বুদ্ধদেব ভট্টাচার্য যে রাজ্যের জন্য, যে মানুষের জন্য, যে রাজ্যের যুবক যুবতীদের জন্য এটা ভেবেছিলেন, করতে চেয়েছিলেন, দলের জন্য নয়, নিজের জন্য নয়, তাদের কাছে প্রকাশ্যে দাঁড়িয়ে এখনও ক্ষমা চাইতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে শ্মশানে পাঠানোর জন্য। চাইবেন কি? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তরুণ প্রজন্মের জন্য স্বপ্ন দেখা এক মুখ্যমন্ত্রী, তরুণ প্রজন্মকে হাতে ধরে স্বপ্নের পথে এগিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করা এক মুখ্যমন্ত্রী, যে স্বপ্নের কফিনে পেরেক 400 একরের জেদাজেদি। পরিণাম না বোঝা এক অবান্তর আন্দোলন, নাকি বুঝে শুনেই বাংলাকে শ্মশান করার ষড়যন্ত্র? সে আন্দোলনে ক্ষমতার পরিবর্তন হয়েছে, আর শ্মশান হয়েছে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা। 400 একরের জেদাজেদিতে শ্মশান সিঙ্গুরের কারখানা। মনে হচ্ছে যে যদি হতো তাহলে আমরা কিচেন কেটে খেতে পারতাম। বেনাবন হয়ে পড়ে আছে, কোনো কাজ নেই দেশে। এখন যারা দিয়ে দিয়েছে তারাই বলছে হলে ভালো হতো, সবাইরই ভালো হতো। সব লোক এখন আফসোস করছে, কিছু করার নেই। এদিকে চিটফান্ডের লোক দেখানো 350 একর জমি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে গরিবের সম্বলে দান ছত্র মমতার। যারা চোখে গরিব মানুষের চোখের জলে টাকা এখানে ইনভেস্ট করেছিল, যেটা দেখে প্রত্যেকটা মানুষের কিছু টাকা অন্তত ফিরিয়ে দিন। একজন আমানতকারী হিসেবে আবেদন যে আপনি এই ফিল্ম সিটিটা গ্রহণ করুন, ফিল্ম সিটি থাক, আমানতকারীও বাঁচুক, তাদের লক্ষ লক্ষ পরিবার তারা বাঁচুক। সর্বহারা যারা, তাদের কথা ভাবার প্রয়োজন কি? লোক ঠকানোর টাকায় জমি ফের লোক দেখানো শিল্পে। তবে শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? চিটফান্ডের জমি নিলাম নয় কেন, প্রশ্ন তুলল হাইকোর্ট। ফের আদালতের প্রশ্নের মুখে মমতার সরকারের সিদ্ধান্ত। চিটফান্ডের জমি যেভাবে হস্তান্তর করা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, এটা কখনো কাঙ্ক্ষিত নয়। উচিত ছিল এই জমিটি উপযুক্তভাবে টেন্ডার করে সেই জমিটি হস্তান্তর করা। সরকার কখনোই কোনো জমি, যে জমিতে সাধারণ মানুষের ইন্টারেস্ট আছে, সেই রকম একটি জমি এইভাবে হস্তান্তর করা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আজকে আদালত নিশ্চিতভাবেই যে কথা বলেছে যে এফিডেভিট দাখিল করতে হবে, এটা তো নিশ্চিতভাবেই বিচার হবে। বুদ্ধদেব ভট্টাচার্য শেষ যাত্রায় সাক্ষী জমি জেদে সব হারানো সিঙ্গুর।
তার শেষ যাত্রা দিনই প্রকট রাজ্যকে শ্মশান করার তৃণমূলী ষড়যন্ত্রের আসল নকশা। আমানতকারীদের কি জবাব দেবেন মমতা? আর সব হারানো এ রাজ্যের দুটো প্রজন্ম, আগামী প্রজন্মগুলো, তাদের কাছে ক্ষমা চাইবেন মমতা? রিপাবলিক বাংলা। আচ্ছা, একদিন সকালবেলা যদি হঠাৎ আপনার বাড়িতে সব থেকে পূর্ণবয়স্ক বিড়ালটা আপনার কাছে আবদার করে, রবিবারের সকালে আপনি মাছ কিনে ফেলেছেন এই বাজারে, মাগ্গিগন্ডার বাজারে, থলের অর্ধেক অন্তত মাছে ভরেই ফিরেছেন বাড়িতে, সারা সপ্তাহ একটু রয়ে বসে মাছ খাবেন বলে, আপনার প্রিয় বিড়াল, আপনার পোষ্য বিড়াল, আপনার কোলে রোজ আদর খাওয়া বিড়াল আপনার কাছে আবদার করবে মাছ পাহারা দিতে দেওয়া, দেবেন? বিড়ালকে বলবেন এ মাছটা তুমিই পাহারা দাও? বলবেন কি? আমার আজকে অগ্নিবাণ। তৃণমূলের জমি সওয়াল, মাছ পাহারায় বিড়াল, আজকের দিনে কি অন্তত প্রমাণিত নয়? আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, যাদের সাথে কথা বলবো, বিতর্ক করব, আমার একেবারে বাঁ দিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আছেন, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, মাফ করবেন, অভিনেতা। আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন শৈবাল ঘোষ। ক্যাপ্টেন শৈবাল ঘোষের পরিচিতি একটু আপনাদের কাছে স্পষ্ট করা ভালো। শৈবালবাবু সিঙ্গুরের কারখানা চত্বরের প্রথম নিরাপত্তা আধিকারিক। উনি চোখের সামনে সিঙ্গুরের একটা ৮০% তৈরি হয়ে যাওয়া কারখানার শ্মশান হয়ে যাওয়াটা দেখেছে। কারা কারা সেই শ্মশান করে দেওয়ার পিছনে ছিল তাদেরকেও দেখেছেন। আমার সঙ্গে রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, বিজেপির মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা, মুর্শিদাবাদ থেকে, কান্দি থেকে। আমি শুরু করি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকে। 400 একরের জমি জেদাজেদি দেখেছি আমরা, আজকে দেখছি 350 একরের চিটফান্ডের জমি নিয়ে সরকারের দান শোধ। কী ধরে নেব? তৃণমূলের জমির সওয়ালটা বেড়ালের মাছ পাহারা দেওয়ার মতো ছিল না? আচ্ছা, ইউ আর অ্যাট লিবার্টি, আপনি কি ধরে নেবেন? আপনি যে শাক দিয়ে মাছ ঢাকা যায় কিনা প্রশ্ন করছিলেন, শাক দিয়ে মাছ ঢাকা না গেলেও রিপাবলিক দিয়ে যে বিজেপির দোষ এবং কিছু ক্ষেত্রে সিপিএমের পাপ, সেটা যে ঢাকার চেষ্টাটা করা যায় সেটা আমি দেখতে পাচ্ছি। আজকে যে আদালতের রায়ের প্রশ্নে আপনারা চন্দ্রকোনার যে জমি সেটা নিয়ে তো প্রশ্ন করছেন, সিঙ্গুর নিয়েও কিন্তু আমি পার্টির পলিটিক্স, বিক্ষোভ ইত্যাদি সব ছেড়ে দিলাম। সিঙ্গুর নিয়েও সুপ্রিম কোর্টের রায়ে ঠিক কী বলা হয়েছিল? আর শুধুমাত্র জমি অধিগ্রহণকে বেআইনি বলা হয়েছিল এমনটা নয়, দুজন জাস্টিসের বেঞ্চ, একজন জাস্টিস যা সব কমেন্ট করেছিলেন তৎকালীন সরকারের সোকল্ড অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে, সেই কমেন্টগুলি বোধহয় সিপিএমের নেতারা আজকে পড়লেও তাদের উপর পড়ে লাজ লজ্জা নেই, সেটা আলাদা কথা, বোধহয় কিছু লজ্জা পেলেও পেতে পারেন। ঠিক কোর্টে কথা বলেছেন আপনি, আমি ভীষণভাবে আদালতকে সম্মান করি। আপনি যে কথা আপনি বিরোধিতা করতে পারেন, আমি আপনার দেখুন, আপনাদের যেরকম একটা অ্যাবসলিউট সম্মানের ব্যাপার আমার কিন্তু নেই। কেউ যদি মনে করেন সুপ্রিম কোর্টের রায় ফল্টি বলতে পারেন, আমার তাদের কোনো আপত্তি নেই। হাইকোর্টের ইন্টারিম স্টে মাথায় তুলে নাচবো, কারণ সেটা তৃণমূলের বিরুদ্ধে তো হয়। আর সুপ্রিম কোর্ট যেহেতু সিপিএম কে সরকারকে তখন রিপ্রেজেন্ট করছে, সেটা খুব খারাপ, এটা হলে হয়। আমার সম্মানটা অ্যাবসলিউট, কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। সেদিন যদি তৃণমূল কংগ্রেসের এই 400 একরের দাবি মেনে নেওয়া হতো, মানে তথ্য কেন্দ্রে পরবর্তী মিটিংটা ভেস্তে না যেত, তাহলে তো মামলাটা সুপ্রিম কোর্ট অব্দি যেত না। প্লিজ শেষ করতে দিন, যেত না। তাহলে সেদিনকে এগুলো চাপাই পড়ে যেত তো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এগুলোকে প্রকাশ্যে আনবার জন্য মামলা করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটা করেননি, এটা প্রথম কথা। যারা করেছিলেন তারা কারা সেটা দয়া করে একবার দেখে নেবেন। তারা তৃণমূল কংগ্রেসের কেউ নন, এইটুকু বলতে পারি। তৃণমূল কংগ্রেসের কোনো লোক নয়, তাদের কোনো সংগঠন, শাখা সংগঠন কেউই নয়। এবার যেই করবে তাকে যদি তৃণমূলের সঙ্গে জুড়তে চান, সেটা তো যা খুশি করতে পারেন, তাতে কিছু যায় আসে না। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যারা মামলাটা লড়েছে, যেত তথ্য কেন্দ্রের দ্বিতীয় মিটিং, যারা মামলাটি করেছেন তারা তথ্য কেন্দ্রের মিটিং, তার আগের গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে মিটিংয়ে কেউ ছিল বলে আমার জানা নেই। কিন্তু তারা মামলাটি করার ফলে সেই জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় যে মানে একদম সুপ্রিম কোর্টের ভাষায় বলতে হলে জালিয়াতি, একদম এই ভাষাটা সেখানে ব্যবহার করা হয়েছে, জালিয়াতি সে তৎকালীন বাম সরকার করেছিল, সেটা সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে। 350
আসছি 350 একরে সবে একটা ইন্টারিম হিয়ারিং হয়েছে, এখনো বাকি আছে। সেখানে যদি জালিয়াতির কথা হাইকোর্ট বলে, সুপ্রিম কোর্টে বলে, মেনে নিতে হবে, সেখানে কোনো দ্বিমত নেই, ওদের কোর্টের রায় হিসেবে মেনে নিতে হবে। আমি এখানে যেটা সিঙ্গুর নিয়ে আপনারা বলছেন যে এত কান্না কাটছেন, কাঁদতেই পারেন, কাঁদাটা যেমন আপনাদের অধিকার, সেই সময় যারা অনিচ্ছুক চাষি তাদেরকে ফেলে পুলিশ যখন মারছিল, তাদের জন্য যদি আজও কেউ কাঁদতে চান সেটাও তাদের অধিকার। সেই সময় কৃষকদের জন্য যারা দরদ দেখিয়ে একসময় দল বানিয়েছিলেন বা তার দলকে সরকারের ক্ষমতায় এনেছিলেন, তারাই পরবর্তীতে যখন টাটার জন্য দরদ দেখিয়ে সেই কৃষকদেরই ফেলে পেটাতে দ্বিধাবোধ করেননি, তাদের বিরোধিতা করতে গিয়ে যদি আপনার মনে হয় সে কেউ ভুল করেছে, সেটা আপনার মনে হওয়া, আমার মনে হয় তারা ঠিক করেছিল। এবং এক লাইন অ্যাড করি, এবং সেখানে আপনারা যেমন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করতে পারেন, একটা জিনিস ভুলে যাবেন না, অশোক মিত্র তিনি তৃণমূল ছিলেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক কঠিন ভাষায়, অনেক বেশি কঠিন ভাষায় বুদ্ধদেব সরকারের সেই জমি নীতি বা শিল্পনীতিকে আক্রমণ করেছিলেন। আজকে সিপিআর অনির্বাণ বাবু রয়েছেন, তাদের দলে তৎকালীন শীর্ষ নেতা এবি বর্ধন, তার সাক্ষাৎকারে কি বলেছেন, আমার ভুল না হলে আপনি আমাকে লিঙ্কটা পাঠিয়েছিলেন। তৎকালীন সিপিআইএম বাদ দিয়ে যত বাম দলগুলি বা বাম মনস্ক পট্টনায়কের মধ্যে যে অর্থনীতিবিদ, তারা অবধি যে ভাষায় বুদ্ধবাবুর শিল্পনীতিকে আক্রমণ করেছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন বলে করেননি, তারা তাদের জায়গা থেকেই করেছিলেন। এবং ওই একটা কথা আমি আবারও বলবো, টাটার জন্য কান্না সিপিআইএমের সরকারের পতনের মূল কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন নিশ্চিতভাবে, সে নিয়ে কোনো ভুল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়া উচিত কিনা, এই প্রশ্নটা তুলে আমি শুরু করেছিলাম। যতটুকু আমার প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসের জমির জন্য সওয়াল সেদিনকার, সেটা আসলে বিড়ালের মাছ পাহারা দিতে যাওয়ার ইচ্ছের মতো কিনা। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত আমি এ কথাটা বলবো না। ঠিক আছে, উনি রাজনৈতিক একজন নেত্রী হিসেবে ওনার কাজ করেছেন, উনি তাতে সফল হয়েছেন, আমার সেখানে বলার কিছু নেই। আমি কতগুলো কথা বলছি, এবি বর্ধন থেকে শুরু করে প্রভাত পট্টনায়ক থেকে শুরু করে অনেকে এটা ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্যের জমি নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের মধ্যে একজনও এই প্রশ্ন তুলতে পারেননি বা এই অভিযোগ করতে পারেননি যে এই জমি নীতির পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের 2 পয়সার ধান্দা ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য এই টাটাকে জমি দেওয়ার নামে বা সিঙ্গুর কি নন্দীগ্রামের নাম করে নিজের সন্তানের জন্য বেআইনি সম্পত্তি বানায় না, এটা আমি তারা বলতে পারেননি সতর্ক, কিন্তু আমি একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সাংবাদিক বৈঠক করে, তখন সাংবাদিকতা করতাম তো, বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ের কোনো এনজিও আছে কিনা, তাকে সেখানে সেই জমি থেকে কমিশন দেওয়া হচ্ছে, হরপকাত বলতেন কিন্তু। হ্যাঁ, একদম না, সেটা আমার মনে আছে যে বাংলার ইতিহাসের সবচেয়ে সৎ রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেক প্রশ্ন করতেন, কিন্তু ইতিহাসের বিচার এটাকেই বলে যে আজকে যখন তৃণমূলের কোনো সমর্থকও এই বিষয়টাকে নিয়ে কথা বলেন, তারা এবি বর্ধনের রেফারেন্স দেন, পার্থ চট্টোপাধ্যায় রেফারেন্স দিতে পারেন না। কেন পারেন না আপনারা সবাই জানেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি এমনিও আমার মন মেজাজ এমন নয় যে আমি ওই তর্ক করবো, আমি আজকে আপনারা বুঝতেই পারছেন আমি ওইটার মধ্যে যাচ্ছি না, যেহেতু একাডেমিক আলোচনা হচ্ছে আমি সেই প্রসঙ্গে কথা বলছি। যে দেখুন, এই বুদ্ধদেব ভট্টাচার্যের কি বামফ্রন্ট সরকারের জমি নীতি নিয়ে প্রশ্ন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু এইটা ঘটনা যে বিতর্কটা কি ছিল যে এই জমিতে কারখানা হওয়া উচিত নাকি ওই জমিতে, বিতর্ক কখনো এইটা ছিল না যে এই নেতারা বড় চোর নাকি ওই নেতাটা, এরপরে এই মন্ত্রীটা জেলে যাবে নাকি ওই মন্ত্রীটা। বাংলায় কিন্তু 13 বছর 14 বছর এই প্যারাডাইম শিফটটা হয়েছে। দ্বিতীয় কথা, একটা কথা ঠিকই বলা হলো যে ওই মামলা হেরে যাওয়ার কথা, আমি খালি বলি সুপ্রিম কোর্টে জমি অধিগ্রহণ নিয়ে মামলাটা বামফ্রন্ট সরকার হারেনি, পশ্চিমবঙ্গ সরকার হেরেছিল। বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার, আমার খুব ভুল না হলে 5.5 বছর পরে 5.5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার চলেছে এবং তাদের পক্ষ থেকে মামলাটা লড়ার, ডিফেন্ড করার প্রক্রিয়ায় আপনারা বুঝতেই পারছেন 2011-13 মের পর থেকে তাদেরকে এটা করতে হয়েছে, তারাই করবেন। তারা হারতে চেয়েছিলেন রাজনৈতিক কারণে, অতএব তারা হেরেছিলেন। কথাটা আমি এই কারণে বলছি, আপনারা জানেন রাজারহাট যেখানে আমরা এখন বসে আছি, এই যে গোটা নিউ টাউন তৈরি হয়েছিল হাটকোর মাধ্যমে জমি অধিগ্রহণ করে, যতদিন বুদ্ধদেব ভট্টাচার্য গৌতম দেব ছিলেন 9টা মামলা হয়েছিল হাটকোর বিরুদ্ধে এই নিউ টাউন তৈরি করার জন্য জমি অধিগ্রহণ নিয়ে। 9টা মামলায় বামফ্রন্ট সরকার জিতেছিল। যে কদিন বামফ্রন্ট সরকার দাঁড়িয়ে থেকে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে নিজেদের ভূমিকাকে ডিফেন্ড করেছিল, ততদিন পর্যন্ত কোর্টে বামফ্রন্ট হারেনি। 2011-র 5.5 বছর পরে 5.5 বছরের প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন পশ্চিমবাংলার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো স্বনামধন্য উকিলরা হারার জন্য পয়সা পেয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, তারা হেরেছেন। এইবার আমি কথাটা, কিন্তু তার মানে এই নয় যে আদালত রায় দিয়ে দিয়েছে বলেই বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা হয়ে গেল, বামফ্রন্টের ভূমিকা নিয়ে কোনো ইতিহাসের আলোচনা হবে না, হতেই পারে। কিন্তু এইটা ঘটনা যে আজ থেকে 100 বছর পরেও কেউ আঙুল তুলে এই কথা বলতে পারবেন না যে বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন 2 পয়সার ধান্দা করে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করতে গেছিলেন। তাতে আপনি বলতে পারেন পলিসি ভুল ছিল, মানুষ বিচার করেছেন, হারিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা মাথা পেতে সেই রায় মেনে নিয়েছি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, আজকে যদি সিঙ্গুর নিয়ে আদালতের রায়কে নিয়ে আমাদেরকে এত আলোচনা করতে হয়,
তাহলে তারপরে তো আদালত এই রায়ও দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে টাটাকে কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা কম্পেনসেশন দিতে হবে। সেটা দিচ্ছেন না, দিচ্ছেন না। সুতরাং আমি বলছি যে আমি আদালতের রায়টাকে আমি বলছি না যে ইতিহাসের বিচার আদালতের রায় এসে থেমে যাবে, কিন্তু আলোচনা করতে গেলেই পুরোটাকে নিয়েই আলোচনা করতে হবে। আমি একটা কথা বলছি, দেখো অনির্বাণ, আজকে না মানে আমি দেখো অনেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছেন, অনেকে বলছেন যে এই যারা এত নিন্দা করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য তারা আজকে মালা দিচ্ছে, গানসাল দিতে চাইছে। আমি সৎভাবে বলছি, আন্তরিকভাবে বলছি, আমি তাদের এই সমালোচনার সাথে আমি একমত নই। তার একটাই কারণ, দেখো আমাদের বিরোধী দলেরও যে নেতারা এর আগে প্রয়াত হয়েছেন, আমরা যাদেরকে শ্রদ্ধা জানিয়েছি, সম্মান জানিয়েছি, মালা দিয়েছি, তাদের জীবদ্দশায় কি আমরা কখনো তাদের সমালোচনা করিনি? সে তো আমরা করেইছি। সুতরাং সাধারণ সৌজন্য এবং বাংলার আজকে রাজনৈতিক সৌজন্যের অবনমন নিয়ে আমরা এত আলোচনা করি, যদি কালকে এমন দিন আসে যে কোনো দলের কোনো নেতা মারা গেলে অন্য দলের কেউ সেই মৃতদেহের মুখ দর্শন করবে না, বরং সেই দিনটা আরও খারাপ দিন হবে আজকে থেকে। সুতরাং আমি সেইটা একমত নই। কিন্তু একটা কথা আমি বলছি অনির্বাণ, দেখো এই লোকটাকে এই কথাটাও শুনতে হয়েছিল, এই পার্থ চট্টোপাধ্যায়, আমি আবার বলছি বাংলার ইতিহাসের সবচেয়ে সৎ রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় বাংলার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এই কথা বলতেন, প্রেস কনফারেন্স করে গলার শিরা ফুলিয়ে ফুলিয়ে বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন যে টাটার সঙ্গে চুক্তির দুটো পাতা নাকি বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেন প্রকাশ করছেন না। তার কারণটা হচ্ছে সেইখানে তারা কত টাকা খাচ্ছেন টাটার কাছ থেকে, মানে সিপিএমকে কত টাকা দিতে হচ্ছে, বুদ্ধ নিরুপমকে কত টাকা দিতে হচ্ছে, সেটা প্রকাশ পেয়ে যাবে, তার ব্যাখ্যা রয়েছে। পৃথিবীতে কে যে একটা বাইপাটাই ট্রিটিতে ঘুষের একটা দুটো পাতা রাখে আমি তো জানি না, সে ওনারা বলতে পারবেন। সেই সময় বুদ্ধ ভট্টাচার্য নিরুপম সেনরা বারবার করে বলেছিলেন যে দেখুন আমরা এটা প্রকাশ করতে পারি না, তার কারণটা হচ্ছে এই দুটো পাতা হচ্ছে এমন, আমরা কতটা জমি নিচ্ছি, তার জন্য কি টাকা টাটা আমাদেরকে দিচ্ছে, আমরা কোন চুক্তিতে তাদেরকে দিচ্ছি, তাদেরকে কতদিনের মধ্যে কারখানা তৈরি করতে হবে, কি করতে হবে, সব কিছু প্রকাশ করেছি। কিন্তু ওই দুটো পাতা আমরা করতে পারি না, তার কারণটা হচ্ছে আমরা হচ্ছে চুক্তিবদ্ধ। ওই দুটো পাতায় তাদের যে মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্টটা, গাড়িটা তৈরি হবে যে 1 লাখ টাকায়, সেই সময় 1 লাখ টাকার মধ্যে ন্যানো গাড়ি তৈরি হবে, তাদের যে সেই মেকানিক্যাল সিক্রেটটা, তার ব্যাখ্যার বর্ণনা রয়েছে। আমরা এটা প্রকাশ করতে পারি না, তাহলে আমাদের জেল হবে, টাটা আমাদেরকে জেলে নিয়ে যাবে, করতে পারি না। বলা হলো যে বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেন তাদের ঘুষের তথ্য গোপন করার জন্য এটাকে প্রকাশ করছেন। আমি বলছি 2011-র 20 মে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন, আজকে 2024 সাল, অগাস্ট মাস। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনাদের মানে ইলেকশনে যে লড়েছিলেন আমাদের সবার মনে আছে, ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসলে ওই দুপাতা প্রকাশ করে আমরা বুদ্ধ নিরুপমের মুখে কালো কালি ঘষে দেবো। যেরকম ওদের বক্তব্য ছিল যে 21শে জুলাই গুলি চালানোর জন্য মনীষ গুপ্তর ফাঁসি চাই, এখন সেই মনীষ গুপ্ত 21শে জুলাই মঞ্চে বসে পাগলু ডান্স দেখেন। সেরকম কথা ছিল ওই দুপাতা চুক্তি প্রকাশ করে বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেনের দুর্নীতি ফাঁস করা হবে। আমি বলছি আজকে তো টাটাও চলে গেছে পশ্চিমবাংলা থেকে, কারখানাও ভেঙে দেওয়া হয়েছে, সব হয়ে গেছে, তবু ওই দুটো পাতাটা কেন প্রকাশ হলো না? আর আমি লাস্ট একটা কথা বলছি, আজকে যে সৌরভ এই শালবনী এই জমিটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, অনির্বাণ দেখো 1 টাকায় জমি বামফ্রন্ট দিয়েছে, আমি টাকা নিয়ে প্রশ্ন তুলছি না, আমি বলছি সরি চন্দ্রকোনাতে, হ্যাঁ সেটা তো গেল, এটা নিয়ে আমরা আগের দিনও আলোচনা করেছি স্বর্ণালীর শোতে, যে এই টাকাটা কথা ছিল যে যারা সেই চিটফান্ডে প্রতারিত তাদেরকে খালি সেই তোমার জমি কেন, সেই চিটফান্ডের মালিকের দরকার হলে পরনের জামা কাপড় নিলাম করে সেই টাকা ডিপোজিটারদের ফেরত দিতে হবে, সেটা হচ্ছে না। আমি বলছি এই যে 1 টাকায় জমি দেওয়া, দেখো বামফ্রন্ট সরকারও 1 টাকায় জমি দিয়েছে দুটো ক্ষেত্রে, 1 স্কুল তৈরি করার জন্য, 2 হাসপাতাল তৈরি করার জন্য প্রাইভেট। এবং আজকে কেউ বলতে পারে প্রাইভেট স্কুল প্রাইভেট হাসপাতাল ব্যবসা করবে, তাদেরকে কেন 1 টাকায় দেওয়া হবে, কেউ বলতেই পারে, এটা খুব জরুরি কথা। আমি তোমায় বলছি অনির্বাণ, তোমরা খুব ভালো করে জানো যতগুলো প্রাইভেট স্কুল এবং হাসপাতালকে 1 টাকায় জমি দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময়, আজকে ধরো বাইপাসের আমাদের এখানে মুকুন্দপুরের ওখানে এতগুলো প্রাইভেট হাসপাতাল যারা জমি পেয়েছে, প্রত্যেকের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের, অ্যান্ড রিমেম্বার এটা বামফ্রন্ট সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকারের চুক্তি ছিল যে হাসপাতালের এত শতাংশ বেড বিনা পয়সায় বিপিএল তালিকা অন্তর্ভুক্ত মানুষের জন্য বিনা পয়সা চিকিৎসার জন্য রাখতে হবে, 2 প্রাইভেট স্কুলে এত % সিট হচ্ছে বিপিএল পরিবার থেকে আসা ছেলে মেয়েদের জন্য বিনা পয়সায় রাখতে হবে। আজকে বামফ্রন্ট ক্ষমতায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এই চুক্তির দ্বারা কিন্তু আজকের পশ্চিমবঙ্গ সরকার এম্পাওয়ার্ড। তুমি বলো আজকে একটা প্রাইভেট হাসপাতাল, ওই হাসপাতালগুলোর মধ্যে যারা 1 টাকায় জমি পেয়েছে, যে 1 টাকায় জমি পায়নি নিজের বাজার দরে জমি কিনে নার্সিংহোম করেছে, তাকে আমার বলার কিছু না থাকতে পারে, কিন্তু যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে চুক্তিবদ্ধ, যেখানে বামফ্রন্ট সরকারের সময় পর্যন্ত তো 10% করে মুকুন্দপুরের হাসপাতালগুলোতে ফ্রি বেড থাকতো, আজকে তোমার মনে থাকবে কোভিডের সময় কান্তি গাঙ্গুলি ওইখানে বিক্ষোভ দেখিয়ে বলেছিলেন যে আমাদের গভর্নমেন্টের সময়
মানে অফিসের বাইরে বসে থেকে পায়ে ধরে এরা জমি নিয়েছে, আমরা এই চুক্তিতে জমি দিয়েছি যে 10% বেডে বিনা পয়সায় চিকিৎসা করতে হবে। আজকে একটার পর একটা গরিব লোক হাসপাতালের বাইরে বিনা অক্সিজেনে মারা যাচ্ছে, কেন তাদেরকে হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না? কেন পশ্চিমবঙ্গ সরকার আজকে হাসপাতালগুলোকে জিজ্ঞেস করছে না বা বাধ্য করছে না বিনা পয়সায় ট্রিটমেন্টের জন্য? ওটা তো পরের কথা, কিন্তু আপাতত তো স্বাস্থ্যসাথী কার্ডটাও নেওয়া বন্ধ আছে বেশিরভাগ হাসপাতালে। আমি অনির্বাণ হাত তুলছিলেন বলে, অনির্বাণ একটু সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে সেটা হচ্ছে, দেখুন শততার বহু রূপ থাকে, শতরূপ না থাকুক এক দুটোর বেশি রূপ থাকে বলেই জানি। সেখানে শুধুমাত্র টাকা পয়সার দুর্নীতির প্রসঙ্গ যদি আসে, রাজীব গান্ধীকেও চোর বলে দেওয়াল যারা লিখেছিলেন, আজকে সেই রাজীব গান্ধীর দলের সঙ্গে তারাই জোট বেঁধে দেওয়াল লিখছেন। সুতরাং রাজনীতিতে এই অভিযোগ পাল্টা অভিযোগ এগুলি চলে, সেটার উপর ধরে বসে থাকলে রাজীব গান্ধী দুনিয়ার সবচেয়ে বড় চোর ছিলেন, তার দল আচমকা সৎ হয়ে গেলে এটা তো হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলি, নীতিগত জায়গা থেকে, রাজনীতির জায়গা থেকে কমিউনিস্ট স্বঘোষিত কমিউনিস্ট পার্টি যখন এসিজেড 2003 আইন তৈরি করে, যেটা কিনা তাদেরই ভাষ্যে, এটা আমি বলছি না, অন্য কেউ বলছে না, তাদেরই ভাষ্যে, যখন 1990-এর দশকে নরসিংহ রাও ওপেন ইকোনমি এটসেট্রা এগুলি নিয়ে আসছেন এবং নিয়ে আসতে গিয়ে তারা পুঁজিবাদের দালাল প্রতিক্রিয়াশীল শক্তি সব হয়ে যাচ্ছেন, সেই একই ওপেন ইকোনমির একটি অন্যতম স্তম্ভ এসিজেড 2005-এ কংগ্রেস সরকার করছে ইউনিয়নে, আর 2003-এ কমিউনিস্ট সরকার, তথাকথিত কমিউনিস্ট সরকার এখানে করে দিচ্ছে, যেটাকে তারাই বলেছে যে এসিজেড মানে হচ্ছে শ্রমিক শ্রেণীর কবর খোঁড়া, অধিকার কেড়ে নেওয়া ইত্যাদি। সেই জায়গাতেই বললাম যে নীতিগত জায়গা থেকে এটাকে আপনি অসততা বলবেন কিনা, এই প্রশ্নটা কিন্তু আমার। সোশ্যালিস্ট রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গলে কত লোকের চাকরি হয়েছে, মানে কেমন সমস্যা? সোশ্যালিস্ট রিপাবলিক, শুনুন, কত লোকের চাকরি হয়েছে, না না না, আমি ওই সাথে যাচ্ছি না। আমি বলছি, আমি ধরুন বললাম অনির্বাণ, আমি ধরুন আপনাকে বললাম কমিউনিস্ট পার্টি হয়ে বলেছিলেন যে আপনারা সমাজতন্ত্র করতে পারবেন, আমি আপনাকে বললাম যে কংগ্রেস করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বললাম কংগ্রেস এই কারণে হলো প্রতিক্রিয়াশীল বলে আমি নিজে, আমি সেই একই কারণগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলাম। তাহলে আমাকে আপনি কি বলবেন? খুব খারাপ, কিন্তু ওরা আমি খারাপ ভালো যাচ্ছি না, আমি খারাপ ভালো যাইনি অনির্বাণ, আপনি ভুল করছেন। জিট ফান্ডের জমি বিনা পয়সায় দিয়ে দিচ্ছেন কেন, বা নামমাত্র দামে দিচ্ছেন কেন? আমি খারাপ ভালোতে যাইনি, আপনাকে বললাম আমি নিজে যে নীতিটাকে প্রতিক্রিয়াশীল বা পুঁজিবাদের দালালি হিসেবে দাগিয়ে দিলাম, নিজে সরকারে থেকে সেই একই নীতি আরো আগ্রাসীভাবে ইমপ্লিমেন্ট করতে গেলে আমি সৎ না অসৎ, আমি একটা উত্তর দিতে পারি এক সেন্টেন্সে, আমি তার বেশি বলবো না। সুতরাং অনির্বাণও এই যে অভিযোগটা তুললো, এখন রাজীব গান্ধী বিরোধিতা করেছিল বামপন্থীরা, কেন এখন তাদের সেই দলের সঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই দলের গর্ভে জন্ম হয়ে তারপর নরসিংহ রাওয়ের ক্যাবিনেটে মন্ত্রী হয়ে, এখন আবার নরসিংহ রাও এই কি বলে অটল বিহারী বাজপেয়ী ক্যাবিনেটে মন্ত্রী হয়ে আরএসএস এর দুর্গা ঠাকুর হয়ে এখন আবার কেন আরএসএস এর বিরুদ্ধে? এই প্রশ্ন চলতেই পারে, কিন্তু আমি বলছি যে এখন এই যে সমালোচনাটা করলো, এইটাও কিন্তু একটা নীতি নিয়ে, পলিসি নিয়ে, অর্থনীতি নিয়ে নয়। ঘুষ, বুদ্ধদেব ভট্টাচার্য ঘুষ খেয়েছেন, নিরুপম সেন ঘুষ খেয়েছেন, এই কথাটা কেউ বলতে পারবে না। এবার প্রশ্নটা হচ্ছে, এটা ঘটনা আমরা যেরকম নরসিংহ রাওয়ের কি মনমোহন সিংয়ের ওই বাজেটের বিরোধিতা করেছি, তেমন আবার ওই বাজেট, ওই লিবারালাইজেশনের ফলেই পশ্চিমবাংলায় পরবর্তীকালে হলদিয়া পেট্রোকেমিক্যাল হতে পেরেছে, লাইসেন্সিং ব্যবস্থা উঠে যাওয়ার ফলে একটার পর একটা ইন্ডাস্ট্রি হতে পেরেছে, এটাও ঘটনা। এইটা হচ্ছে ইতিহাসের একটা কি বলবো, একটা ডায়ালগ, ইতিহাসের একটা ডায়ালেকটিক্স, এটা এক চোখে বিচার করা যায় না। কিন্তু ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রতুল মুখোপাধ্যায় থেকে শুরু করে ডোলা সেনদের মতো হচ্ছে আল্ট্রা লেফট বামপন্থী মানুষজনকে মঞ্চে তুলে এই যে এসিজেডের বিরুদ্ধে ধর্মতলা গরম করতেন, কবির সুমনকে দিয়ে গান গাওয়াতেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে 13.5 বছরে এত কিছু নিষিদ্ধ করেছেন পশ্চিমবাংলায়, এখন তো সরকারি চাকরিও নিষিদ্ধ করে দিয়েছেন, টেট নিষিদ্ধ করে দিয়েছেন, এসএসসি নিষিদ্ধ করে দিয়েছেন, এসিজেড আইন নিষিদ্ধ করেছেন, আইনটাকে প্রত্যাহার করেছেন। সুতরাং বলতে গেলে এখন অনেক কথা চলে আসে, কিন্তু প্রশ্নটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে সেদিন যিনি চোর বলেছিলেন তিনি এখন জেল খাটছেন। বুদ্ধদেব ভট্টাচার্য খালি নিজের দলের সমর্থক নয়, নিজের বিরোধীদেরও ভালোবাসায় চোখের জলে বিদায় নিয়েছেন। না, প্রশ্নটা আরেকটা আছে শত্রু, এই আমি এমন একটা দিনে দাঁড়িয়ে কথা বলছি যে 9ই আগস্ট, তো আপনাদের আজকের দিনে মনে থাকার কথা নয়, কিন্তু আমি সাংবাদিকতা করি বলে আমাকে মনে রাখতে হয়। ধরুন আজ থেকে 18 বছর আগে, 16 বছর আগে, 2008 সালের এরকম একটা অগস্ট মাসে, আর দিন 9 পরে 18ই আগস্ট সম্ভবত বুদ্ধদেব ভট্টাচার্য একটা চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ওখানে ধর্নায় বসার কথা ছিল সিঙ্গুরে, তার আগে লেখা চিঠিটা। এই যে অনির্বাণরা যেসব নীতিগত প্রশ্ন তুলছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন আমি অথবা আমার সরকারের শিল্পমন্ত্রী নিরুপম সেনের সঙ্গে খোলাখুলি প্রকাশ্যে আলোচনা হবে, আপনি আসুন, আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করি আপনার কোথায় আপত্তি বা আপনাদের কোথায় আপত্তি, এবং তারপর একটা মীমাংসা করার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে, সেদিনকে অনির্বাণের তোলা এই প্রশ্নগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি গিয়ে আলোচনা করেননি কেন? তারপরে যদি বা করলেন প্রথমবার, দ্বিতীয়বার ভেস্তে দিলেন কেন? 400 একরের জন্য ভেস্তে দিলেন, আজকে 350 একর চিটফান্ডের 350 একর, তাও নিজের সরকারের নয়, ভেস্টেড নয়, মানে সরকারের খাস জমি নয়, দিচ্ছেন কেন? আমি ক্যাপ্টেন শৈবাল ঘোষ আপনার কাছে আসবো একটাই কারণে, আপনি হয়তো রাজনীতির এত গূঢ় কথা, গূঢ় রহস্য ভেদ করতে পারবেনও না, সত্যি কথা, সেটা আপনার পারার কথা না, কিন্তু চোখের সামনে যা দেখেছেন সেটা তো বলতে পারবেন। সত্যি কি 400 একরের জন্য আটকে গিয়েছিল সিঙ্গুর? না, 400 একরের জন্য আটকায়নি। যেটা ভেন্ডার পার্ক ছিল সেটা
400 একর 600 একর প্ল্যান্ট, এবং জাস্ট ইন টাইম কনসেপ্টে এই 400 একর ওটার সাথেই থাকতে হতো। উনি একটা সলিউশন না করার জন্য উনি বলেছেন এটা আমি অন্য একটা জায়গায় দেবো, কিন্তু এইভাবে হয় না। এই কনসেপ্টটা টয়োটার থেকে, এবং একটা কার প্ল্যান্টে, সেটা যে কোনো কোম্পানিরই হোক, টয়োটা, টাটা, মারুতি, এটা একটা ইন্টিগ্রাল পার্ট, যে ভেন্ডার পার্ক, যেখান থেকে জাস্ট ইন কনসেপ্টে অ্যান্সিলারি থেকে পার্টসগুলো আসবে, এটা হতেই হতো। দেখুন, আমি যে আপনি যেটা বললেন, আমরা বুঝিয়ে বলে দিই শৈবাল বাবু, অনেকে হয়তো বুঝতে পারবেন না। জাস্ট ইন টাইম কনসেপ্টটা 70-এর দশকে জাপান থেকে আসে। টয়োটা গাড়ি, নিজের গাড়ি তৈরি করবার জন্য কনসেপ্টটা আনে, গাড়ি তৈরি খরচ কমানোর জন্য। কিভাবে না, আমি আমার গাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ অন্য একটা গুদাম ভাড়া নিয়ে সেখানে রাখবো না, দিনের পর দিন তার জন্য ভাড়া দেবো না, যাতে গাড়ির দামটা কমিয়ে আনা যায়। আমারই গাড়ি কারখানার পাশে যারা যন্ত্রাংশ তৈরি করছে তাদেরকে আলাদা করে জায়গা দেবো, তারা ঠিক আমার যখন প্রয়োজন ওই যন্ত্রাংশগুলো আমার কারখানাতে পৌঁছে দেবে। শৈবাল বাবু প্লিজ। তো আমি এখানে রাজনীতির মধ্যে যাবোই না, কিন্তু আমি এটা বলতে চাইছি যে শিল্প এবং আমাদের কৃষি দুটোই দরকার, এবং কৃষি থেকে শিল্পতে আমরা মুভ করি। আমরা যারা মধ্যবিত্ত, যারা আমরা জীবিকার জন্য রাজনীতি করি না, আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমরা একটা ডিগ্রি অর্জন করি, আমরা অর্জন করতে চাই জীবন চালানোর জন্য, এবং সেখানে এটা অপরিহার্য যে আমাদের শিল্প করতেই হবে। হ্যাঁ, হয়তো মানুষকে বোঝানো যায়নি ওই সময় ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1994 জমিটা নেওয়া হয়েছিল, কিন্তু এরকম একটা শিল্প যেটা প্রথমবার আমরা ছোটোবেলায় শুনেছি বিধান রায়, আমরা শুনেছি দুর্গাপুর, কল্যাণী, কিন্তু আমরা যারা 70 দশকে জন্ম নিয়েছি, আমরা প্রথম একটা সুযোগ পেয়েছিলাম যে একটা প্ল্যান্ট, হ্যাঁ হিন্দুস্তান মোটর দেখেছি, আমরা জানি সেই গাড়িটা একসময় আর বিক্রির মতো ছিল না, টাটা নিয়ে এলো। তো আমরা এটা একটা স্বপ্ন দেখেছিলাম যে এখানে যাদবপুর, শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা গ্র্যাজুয়েট, ডিপ্লোমা করা যারা ITI করে কিছু চাকরি পেতো না, তারা তো সিকিউরিটি গার্ডের কাজ করতো বা অন্য আরও ছোটো কাজ করতো, তারা তাদের ট্রেনিং করে আমরা তো একটা জীবনযাত্রার মান 60 কিলোমিটার মধ্যে হয়ে যায়। আমাদের আমেরিকাতে এই মিচিগান বা শিকাগোতে যে গাড়ির প্ল্যান্টগুলো হচ্ছে, একটা 60 কিলোমিটার জীবনযাত্রার মান আজকে আমাদের ডানকুনি থেকে কলকাতা, এখান থেকে বর্ধমান, একটা অন্যরকম একটা ল্যান্ডস্কেপ হয়ে যেত। আমি শুধু সিঙ্গুরে থাকিনি, আমি প্রথম লটে আমি সানন্দে গেছি, একটা ঝোপঝাড়ের জমিতে আমি সাপরজি পালনজির সাথেও তার কম্পাউন্ড ওয়াল তৈরি করেছি, এবং তারপরে প্রায় যখন প্ল্যানটা মোটামুটি রেডি হয়ে গেছে 1 বছর পরে বেরিয়ে এসেছি। 2019-এ আমি আবার সানন্দে গেছি, পুরো চেঞ্জ হয়ে গেছে। একটা কার প্ল্যান্ট, একটা টাটার একটা প্ল্যান্ট কীভাবে ওখানে শিল্পায়ন করেছে, একটা সরু রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা, দুটো ট্রাক যেত সেখান থেকে সেটা 12 ওয়ে, কী নেই ওখানে, শুধু গাড়ি না, ওখানে এখন মেডিকেল ইকুইপমেন্টের ফ্যাক্টরি চলে এসছে। তো এটা আমি পলিটিক্সে যাব না, আমার মনে হয় ওই সময় যেহেতু একটা ক্ষমতার হস্তান্তরের ব্যাপার ছিল, প্ল্যানটাকে বাঁচানোর দরকার ছিল, এটা আমাদের একটা খুব বড় ভুল হয়ে গেছে, এবং আমার মনে হয় এইটা অপূরণীয় ক্ষতি। আর আমি তো দেখলাম না যে গত 13-14 বছরে কোনো ইন্ডাস্ট্রি হয়েছে, বা আজকে যে অবস্থা আমরা কিন্তু ভরসা পাচ্ছি না যে আর একটা ইন্ডাস্ট্রি এখানে হবে। আমি অরিত্র কাছে আসবো, ঐতিহাসিক ভুল হয়েছে। অরিত্র কাছে আসবো। অরিত্র, তোমার বয়সী বা তোমার থেকে অনেক কম বয়সীরা কালকে শতরূপ ছিলেন ওখানে, যখন আমি গিয়েছিলাম 59 পাম এভিনিউতে, দেখছিলাম বুদ্ধবাবুর গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে, মানে তাকে তার মরদেহ নিয়ে গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে 2তলা 3তলা থেকে, এদের ডাইরেক্ট কন্ট্যাক্টে বুদ্ধদেব ভট্টাচার্য আসতে পারেন না অরিত্র। তার কারণ খুব সাধারণ নিয়মে গত 6 বছর বুদ্ধদেববাবু পার্টি অফিসেই যাননি, আলিমুদ্দিন স্ট্রিটেই যাননি, হ্যাঁ, এবং বাড়ির বাইরেও খুব একটা বেরোনোর সুযোগ ছিল না, ডাক্তার দেখাতে যাওয়া ছাড়া, নিতান্ত প্রয়োজনে হাসপাতাল যেতে হলে। ফলে এরা কেন ক্যামেরাবন্দি করছিলেন? আমার প্রশ্ন ছিল, আমি 2-1জনের সাথে কথাও বলেছিলাম, এদের বক্তব্য একটাই ছিল, আমি কালকেও সেটা বারবার বলেছি, এরা বলছেন এই তো আর 2 বছর 3 বছর বড় জোর পড়াশোনাটা এখানে শেষ করবো, মাস্টার্সটা যদি বা করতে পারি এখানে কোনো মতে করে, তারপর তো আমাকে রাজ্য ছাড়তে হবে। এই ছেলে মেয়েগুলো যাতে মা বাবার কাছে থাকতে পারেন, মানে যে বাড়ি থেকে ছবি তুললেন 3 বছর পর দুর্গাপুজোয় গেলে আপনি ওদেরকে ওই বাড়িতে পাবেন না। কিন্তু অরিত্র, এই স্বপ্নটা দেখা কি ভুল হয়েছিল, নাকি এই স্বপ্ন দেখাটা রাজনীতি ছিল, খুব খারাপ রাজনীতি, কদর্য রাজনীতি, কি ধরবো? দেখুন, বিষয়টা খুব সত্যি যে একটা 23-24 বছরের ছেলে আমার মতো বয়সে 34 বছরে সিপিএমের কি হয়েছিল, বুদ্ধদেববাবু ঠিক ছিলেন না ভুল ছিলেন, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি তার শাসনে আমি মানে সেটা এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু যেটা আমি বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে এই গোটা আলোচনার সামারি, যে দেখুন আমরা কিন্তু সেই সিঙ্গুরের বাইরে, মানে সিঙ্গুর বলে যে জমি বা যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন, আসলে ওটাকে একটা রূপক হিসেবে ধরতে হবে আমাদের। এই সিঙ্গুরের জমির মধ্যে দিয়ে আসলে যে মেসেজটা আমরা এখন পাচ্ছি,
সেটা হচ্ছে ওভারঅল ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল অধঃপতন। যে এখানে শুধুমাত্র একটা কোম্পানি চলে গেল কি সে বিনিয়োগ হলো না তা নয়, আপনি যদি তারপরে গ্র্যাজুয়ালি দেখেন ক্রমাগত একের পর এক বড় বড় কোম্পানি এক্সিট করেছে। আচ্ছা, এখানে জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ইত্যাদি অনেক কঠিন আলোচনা হলো। আচ্ছা, এই ক্ষমতাটা তো সাংবিধানিকভাবে রাজ্য সরকারের কাছে দেওয়া রয়েছে, তারা যদি মনে করে তারা জমি অধিগ্রহণ আইন নিজের মতো করে নিতে পারে। এবং 2014-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে একাধিকবার, বিভিন্ন রকমের কে কোন কোম্পানি কত জমি রাখতে পারবে, ব্যক্তিগত অধিকারে রাখতে পারবে, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, বিল এসছে, আইন এসছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রেজাল্টটা কোথায়? দীর্ঘদিন আগে বেঙ্গল চেম্বার অফ কমার্সের একটা স্টাডি তৈরি করা হয়েছিল, সেই স্টাডিতে পরিষ্কার বলা হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবে অ্যাকসেপ্ট করতে চায়নি, এখনও চাইছে না, যে মোদ্দা যে কারণে কোনো বিনিয়োগকারী এখানে আসছে না তার একমাত্র কারণ হচ্ছে ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসের অভাব। একজন বিনিয়োগকারী এখানে আসবেন, আমি জমিটা দিয়ে দিলাম আর হঠাৎ করে তো রাতারাতি কারখানা হয়ে যেতে পারে না। আমাকে কারখানাটা করবার জন্য আশপাশের যে রিসোর্সগুলো সেগুলোকে জোগাড় করতে হবে, কিংবা আমাকে লোকবল জোগাড় করতে হবে, স্কিল্ড হিউম্যান রিসোর্সেস লাগবে, এবং সেই পরিমাণে আমার এডুকেশনটা সেইভাবে তৈরি করতে হবে। আচ্ছা, আপনি যদি বলেন যে না ঠিক আছে আমরা শিল্প বিমুখ হয়ে আমরা কৃষিতে উন্নতি করতে চাইছি, আপনি কৃষির ডেটাটা দেখুন, সেখানেও আপনি দেখবেন যে ক্রমাগত এই ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতেই প্রকাশিত রিপোর্ট অনুসারে মোর দ্যান 35% আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা এখনও বিলো দ্য পভার্টি লাইনের নিচে রয়েছে। এমনকি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে চাল উৎপাদন নিয়ে আমাদের এত এক সময় গর্ব ছিল, সেই চাল উৎপাদনে গোটা বিশ্বের ন্যাশনাল যে অ্যাভারেজ সেট করা হয়েছে সেই অ্যাভারেজের থেকে আমরা প্রায় 50% নিচের দিকে রয়েছি। কেন? আমি তো শুনেছিলাম এই 3 ফসলের জমি টমি দিয়ে দিচ্ছে, সর্বনাশ হয়ে যাবে, আমাদের চাল বাইরে থেকে কিনে খেতে হবে। কৃষকদের এখানে যে মূলত প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র জমি সমস্যা নয়, আরেকটা মেজর সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের অভাব। এরা মূলত ব্যাংক থেকে লোন সঠিক সময় পাচ্ছে না, এবং সেজন্য মাইক্রো ফাইন্যান্সের কাছে যাচ্ছে। যেই মুহূর্তে মাইক্রো ফাইন্যান্সের কাছে যাচ্ছে তখন চড়া সুদে এদের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে একদল ওই বহিরাগত মিডিলম্যান টাইপের, যাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ইনফ্লুয়েন্স আছে, এবং সেখানে বহু অঙ্কের কৃষক, যেমন কৃষকের ছেলে, তা সে আর কৃষিকার্য করতে চাইছে না। এটা একটা বড় অঙ্কের প্রবলেম রয়েছে, যে বড় শতাংশের মানুষ যারা প্রাইমারি সেক্টর ইকোনমিতে কাজ করছিলেন তারা প্রাইমারি সেক্টর ইকোনমিতে আসলে ইন্টারেস্টেডই থাকছেন না। তার কারণ তারা তাদের বাবা মা জ্যাঠা কাকা এদেরকে দেখেছেন ক্রমাগত দেনার দায়ে কিভাবে ডুবছেন, আত্মহত্যা করছেন, অসুস্থ হয়ে পড়ছেন। তার কারণটা হচ্ছে যে কৃষিকার্যের মতো একটা গুরুত্বপূর্ণ প্রাইমারি সেক্টরকেও সরকার বুস্ট করবার জন্য এই মিডিলম্যান এজেন্সি, এইখানে যে একটা কালো বাজার একটা র্যাকেট রয়েছে সেটাকে বন্ধ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে এখন যেটা তৈরি হয়ে গেছে যে আফটার ক্লাস 12 আপনি যদি স্কুলগুলোতে যান, আমি যেহেতু বিভিন্ন ছাত্রদের সাথে থাকি, একটা 12-এর ছেলেকে জিজ্ঞাসা করলে তার মুখে কোনোভাবেই এরকম কোনো অ্যাসপিরেশন আসছে না যে সে বাংলায় কিছু একটা করবে। সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, অন্য কিছু গবেষণার কাজ হতে পারে, কিন্তু এখানে নয়। সে ধরেই নিচ্ছে যে এই তো 12টা হয়ে গেল, এরপর একটা অন্য কোনো পরীক্ষা দেবো, এই দিয়ে এন্ট্রান্স দিয়ে বাইরে চলে যাবো। মানে 11-12 থেকেই লোকের মধ্যে একটা বিভিন্ন স্কুল কলেজ সমস্ত জায়গায় এরকম একটা অ্যাসপিরেশন তৈরি হয়ে গেছে যে আমাকে যদি আসলে কিছু করতে হয় সেটা পশ্চিমবঙ্গের বাইরে করতে হবে। এইখানে করলে না আমার টাকা হবে, না আমার রেকগনিশন হবে, না আমি রিসার্চের প্রপার কাজ করতে পারবো, না আমার কোনো রকম এক্সপোজার রয়েছে। এইটা ক্রমাগত হতে হতে আজকে আপনি যদি দেখেন বড় বড় এলাকা, মানে আপনি সল্ট লেকে চলে যেতে পারেন, নিউ টাউনের যে কথা বলছি আমরা এখানে দাঁড়িয়ে আছে, আপনি অধিকাংশ জায়গায় যান দেখবেন যে পপুলেশনগুলো রয়েছে, ইভেন কিছুদিন আগে সন্দেশখালী নিয়ে এত কথা হচ্ছে, আপনি দেখবেন সন্দেশখালীতে এই যে এত মহিলাদের আমরা দেখছি, পুরুষরা কোথায়, এরা সবাই পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা ক্রমাগত বাড়তে বাড়তে, পরিযায়ী শ্রমিক মানে শুধু তো বিলো দ্য পভার্টি লেভেল পরিযায়ী শ্রমিক না, শিক্ষিতরাও আসলে পরিযায়ী হয়ে উঠেছে। আমার যে বন্ধুরা বেঙ্গালুরু থাকে তারা তো নিশ্চয়ই পরিযায়ী, এবং হ্যাঁ অবশ্যই পরিযায়ী। তার কারণ হচ্ছে যে এখানে যেহেতু আমি যা শিখছি সেই অনুসারে কাজ পাচ্ছি না, আর যা কাজ পাচ্ছি সেই অনুসারে দাম পাচ্ছি না, যখন কাজ করতে যাচ্ছি তখন আবার আমার উপরে রাজনৈতিক চাপ সৃষ্টি করে টাকা দাও এই দাও করে এই যে একটা হুলিগানিজম তৈরি হয়েছে, এই আবার ঘুরে ফিরে ওই একটা জায়গা ট্রাস্ট ডেফিসিট, সরকারের সাথে সরকারের ওপরে আস্থা বা ভরসা বিনিয়োগকারীরা করতে পারছেন না, এবং সেই জন্য এন্টায়ার জেনারেশন আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছে। ঠিক যেখানটাতে আপনি বসে আছেন যে চেয়ারটা, এখানে বসে গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস আমাকে বলছিলেন আর কিছু থাক না থাক ট্রাস্ট বস্তুটা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শিল্পপতিদের, সেটা আজিম প্রেমজি থেকে শুরু করে নারায়ণ মূর্তি, কাল ঠিক এখানে বসে বলছিলেন ট্রান্সপারেন্সির জন্য। হ্যাঁ, সেটা চীনের দিকে তাকালে বোঝা যায়, আমার যতটা পিছিয়ে আছে ওটা দেখলে বোঝা যায়। আমি অনির্বাণের কাছে যাই, অনির্বাণ চৌধুরী। অনির্বাণ, মাইক্রোফিন্যান্সের কথা এসেছিল, অডিটর কথা শোনা, কারণ একটা ঘটনা, পাশের দেশে মাইক্রোফিন্যান্সের বিরাট বড় বন্ধু বসেছেন, 36% সুদে কৃষকদের
সর্বশান্ত করে দেওয়া। পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে আজকাল হাঁস মুরগি নিয়ে যাওয়া হচ্ছে মাইক্রোফিন্যান্সের পক্ষ থেকে, খবর পাই, শতরূপদের কাগজেও লেখা টেখা হয়, পড়তে পারি, আমাদের কাছেও খবর আসে। প্রশ্ন হচ্ছে অনির্বাণ, এটা সবটাই কি বিড়ালকে মাছ পাহারা দিতে দেওয়ার ফল? সবটাই, যেটা দিয়ে শুরু করেছিলাম, তৃণমূলকে জমি পাহারা দিতে দেওয়ার ফল? হ্যাঁ, দেখুন, আমি যেটা বলতে চাইছি, প্রথমে একটা কথা বলি যে আইনজীবী অনির্বাণ যেটা বারবার বলছিল যে রাজীব গান্ধীকে একটা সময় চোর বলেছে, পরে তাদের সঙ্গে আবার আঘাত করেছে, এইসব। আমি এখানে অনির্বাণকে একটু মনে করিয়ে দিতে চাই যে রাজীব গান্ধীর উপর যখন গুলি চলে বা যখন শ্রীলঙ্কায় তার উপর আক্রমণ হয়, তখন কমিউনিস্ট পার্টি উল্লাস প্রকাশ করেন। ইন্দিরা গান্ধী যখন মারা যায় তখন পার্টি তার পতাকা অর্ধনমিত রেখেছিল। সুতরাং রাজনৈতিক সমালোচনা এক জিনিস, সেই সমালোচনায় কখনো কখনো হয়তো একটু শালীনতার সীমা লঙ্ঘন করে যায়, সেটা একটা ব্যাপার। আর তার ব্যক্তিগত আক্রমণ বা যখন ল্যান্ডমাইন বিস্ফোরণ হচ্ছে তখন পার্থ চ্যাটার্জি কোটানকোট সততার মূর্ত প্রতীক বলেছে কালী পটকা ফেটেছে। এই যে উল্লাস, এই উল্লাস দুটোর মধ্যে তফাৎ আছে। যারা এই ধরনের কথা বলে, যারা বলে যে কোন কি টালা ট্যাঙ্ক জলে বিষ মিশিয়ে আমাকে মারবার পরিকল্পনা করছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি আজ যখন বলেন এই বাংলার মাটিতে বুদ্ধবাবু বারে বারে ফিরে আসুন, তখন এবং তিনি যখন তার প্রতিনিধি পাঠান মালা দিতে, তখন কি মনে হয় জানেন, সুভাষ মুখোপাধ্যায়ের দুটো লাইন মনে হয় যে বুদ্ধবাবু তখন বলছেন যে ফুলগুলো সরিয়ে নাও, আমার লাগছে, মানুষ ফুলকে দিয়ে বড্ড বেশি মিথ্যে কথা বলে। এই ব্যক্তি আক্রমণ আর রাজনৈতিক আক্রমণ, দুটো আক্রমণের মধ্যে অনির্বাণ গুলিয়ে ফেলেছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, বিড়ালকে মাছ বাঁচার যে কথাটা আপনি বললেন, সেটা হচ্ছে আমি মনে করি বুদ্ধবাবু এ ভিকটিম অফ এ ট্রানজিশনাল পিরিয়ড অফ মরালিটি। বুদ্ধবাবুর জমি নীতি নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেদিন রাজ্যের স্বার্থে ওই 400 একর নিয়ে টানাটানি না করলে চলছিল না। সেদিন ওখানে যারা আন্দোলন করেছে, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের আমি একটা ইন্টারভিউ শুনছিলাম, তিনি আজকে অনুতাপ বোধ করছেন যে কেন কারখানাটা হয়নি। অধীর চৌধুরী, এই আন্দোলনে কংগ্রেস সেদিন কিন্তু তৃণমূলের পাশে ছিল। আজকে অধীর চৌধুরীর একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানেও অধীর চৌধুরী বলছেন যে সিঙ্গুরের বিরোধিতা না করলে ভালো হতো। 400 একরে এই বুদ্ধবাবুর কথা বাদ দিন, বুদ্ধবাবুর কথা ভাবতে হতো না, সারা পশ্চিমবঙ্গের কথা ভেবে, পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের কথা ভেবে 400 একর নিয়ে টানাটানি না করলে তা চলছিল না। একটা আলোচনার মাধ্যমে সেটাকে মিটিয়ে নেওয়া চলছিল না। যদি তা যদি না চলে, আজকে 350 একর ওই শখের ব্যবসায়ীকে কি করে দিয়ে দেওয়া হবে? তাহলে সেদিন এটা ছিল একটা ব্লু প্রিন্ট, পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে হবে। পলিটিক্যাল ডিভিডেন্ড তিনি পেয়েছেন, কিন্তু রাজ্যটাকে একটা প্রেত পুরি বানিয়েছেন। আমার মনে হয়েছে যে বিড়ালের মাছ আগলানোর যেটা আপনি বললেন, বুদ্ধবাবু ছটফট করেছেন। বুদ্ধবাবু ছিলেন স্বপ্নদর্শী, তার স্বপ্নটা সেদিন সাকার করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন। তিনি মাথা নামিয়েছিলেন, তিনি বলেছিলেন যে সিঙ্গুরের ওই অনশন মঞ্চে আমি পুলিশ পাঠাবো না একজন মহিলাকে তুলে দেওয়ার জন্য। তিনি চেয়েছিলেন সব দিক থেকে এটাকে একটা সমাধানের জায়গায় আনতে। আদালত এই জায়গাটা গড়াতই না, তা আদালত তো বলেছে যে ওটা কৃষি জমিতে কনভার্ট করে ফিরিয়ে দিতে পেরেছে, এখনো পর্যন্ত দিতে পারেনি, আগামী 100 বছর দিতে পারবে। সুতরাং বুদ্ধবাবুকে আমার মনে হয়েছে এই যে দুর্ভাগ্যজনক ভাবে যারা বিরোধী দল ছিল, যারা নৈরাজ্য, যারা কিছু বোঝে না, যারা রাজ্যটাকে ধ্বংস করেছে, যারা রাজ্যের সৃষ্টিমূলক দিক সেইটাকে ভুলিয়ে দিয়েছে, এদের পাল্লায় পড়ে বুদ্ধবাবু একটা দ্বন্দ্বে ঢুকেছেন। আমার খুব মনে পড়ছে, আমি এই কথাটা না বলে পারছি না, যে ম্যাথু আর্নল্ড সেলিকে নিয়ে কয়েকটা কথা লিখেছিলেন। তিনি বলেছিলেন, এ বিউটিফুল অ্যান্ড ইনফ্যাকচুয়াল অ্যাঞ্জেল বিউটি ইন দ্য ভয়েড হিজ লুমিনাস উইংস ইন ভেন। একটা আবর্তের মধ্যে পড়ে বুদ্ধবাবু ছটফট করেছেন। তার কাছে ছিল, তার স্বপ্নটা ছিল স্কাই ইজ দ্য লিমিট, সেইটাকে স্পর্শ করার জন্য তিনি চেষ্টা করে গেছেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত দ্বন্দ্বকাতর একাকী পথিক থেকে গেছেন এই দায়িত্বজ্ঞানীর বিরুদ্ধে। বুঝতে পারছি অনির্বাণ, আমি সর্বরদীর কাছে একটাই প্রশ্ন নিয়ে আসবো, সবার শেষে এলাম সর্বরদী আপনার কাছে, তার কারণ একটাই, আপনারা এই সমস্ত আবর্তের বাইরে, সিপিএম, তৃণমূল, এই মুহূর্তে এ রাজ্যের প্রধান বিরোধী দল আপনারা, কারোর পছন্দ হোক অথবা না হোক, আপনারা যদি শাসক হতে চান, যেটা আপনাদের ভীষণ ইচ্ছে, চান স্বাভাবিক নিয়মে গণতন্ত্রের, আপনারা চাইছেন রাজ্যের শাসন ক্ষমতায় আসতে, তাহলে আপনাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে। বিধান রায়ের দল একটা সময়ের পরে বিধান রায়ের স্বপ্ন পূরণ করবার জন্য ছিলেন না। জ্যোতি বসু উল্টো রাজনীতি করেও বিধান রায়ের আদর্শে বিধাননগর তৈরি করেছেন,
বিধান রায়ের আদর্শে হলদিয়া তৈরি করেছেন, বিধান রায়ের আদর্শে নিউ টাউন তৈরি করেছেন। আপনাদেরকেও শাসন ক্ষমতায় এলে যদি সত্যি রাজ্যের মঙ্গল চান, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শেই শিল্পায়ন করতে হবে। করবেন? করতে পারবেন? শিল্প ছাড়া একটা রাজ্যকে বাঁচানো যাবে না। সুতরাং শিল্পের প্রয়োজন যে কতখানা পশ্চিমবঙ্গে এই মতো অবস্থায়, একটু আগে অরিত্র যেটা বলল যে গোটা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম বানিয়ে দেবার একটা প্রচেষ্টা, পরিযায়ী শ্রমিক ভর্তি, সব থেকে দেশের নিরিখে পশ্চিমবঙ্গ 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এবং একটু শিক্ষিত ছেলে হলেই তার এই যে রাজ্যের থেকে চলে যাওয়া, এখন কি করবেন? বিবেকবান পার্থবাবু, বিবেকবান বালুবাবু, বিবেকবান বারিক বিশ্বাস, শঙ্করাঢ্য, শাহজাহান, শৌকত, তা দিদির বিবেকবান মানুষের দরকার এই পশ্চিমবঙ্গে। এখন যতক্ষণ না এই বিবেকবানদের সরিয়ে ফেলা যাচ্ছে, ততক্ষণ আমাদের বিত্তবান হওয়ার কোনো চান্স নেই। পশ্চিমবঙ্গের আপামর মানুষ এবং আপামর যুবক মানুষ, যাদেরকে এই মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বলেছিলেন কোটি পেটে ভাত দেবো, কোটি হাতে কাজ দেবো, কাজ দিয়েছেন বই কি? ভাইপোদের কাজ দিয়েছেন। দেখো কি বলো তো, আমাদের শিল্পায়ন বা বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়ন নীতি নিয়ে যে সমালোচনা আমি যদি সব সত্যি বলেও ধরে নিই একদম, তাহলেও গত 13 বছরে কোন বিকল্প পথে শিল্পটা করতে পারলেন? একটা বিকল্প দেখিয়ে দিলেই তো মিটে যেত। এক্স্যাক্টলি, সেটা তো পারলেন না 13 বছরে। এভাবে করা যেত। 13টা বছর সময় পেলেন তো। সর্বদির কথা শুনেই, কথা সূত্র ধরে বলবো, সর্বদি যেভাবে কয়েকজন বিবেকবানের নাম করলেন, যারা অপসারিত না হলে রাজ্যের মানুষের বিত্তবান হওয়ার কোনো সুযোগ নেই বলে তারাও মনে করছেন, আমি সেই সূত্রে অনেকটা আপনাদেরকে প্রশ্ন করেছিলাম। আমার প্রশ্ন এবং আপনাদের উত্তর সোশ্যাল মিডিয়াতে, সমাজ মাধ্যমে আমি প্রশ্ন করেছিলাম, তৃণমূল থাকতে বাংলায় শিল্প হবে? তৃণমূল থাকতে গত 13 বছরে হয়নি, তৃণমূল থাকতে কি হবে? ফেসবুকে না বলেছেন 80%, হ্যাঁ বলেছেন 20%। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে চোখ রাখবো। 18% বলছেন এক্স হ্যান্ডেলে হ্যাঁ তৃণমূল থাকতেই শিল্প হবে, এবং 82% বলছেন না, তৃণমূল থাকতেই রাজ্যে শিল্প হবে না, বাংলায় শিল্প হবে না। এবার ইউটিউবের পরিসংখ্যান, 1 ঘন্টায় 22,000 মানুষ ভোট করেছেন। মাত্র 1 ঘন্টা সময় দিতে পেরেছিলাম আপনাদের ভোট করবার জন্য, তাতে 22,000 মানুষ ভোট দিয়েছেন। তাতে 14% মানুষ মনে করছেন না তৃণমূল থাকতে শিল্প সম্ভব, কিন্তু 86% মানুষ মনে করেছেন না, তৃণমূল থাকতে বাংলায় শিল্প হবে না। অতএব আমার ধারণা, আমি যে প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম, গোড়ায় গণ্ডগোল, বিড়ালকে মাছ পাহারা দিতে দেওয়া, তৃণমূলকে জমির জন্য সওয়াল করতে দেওয়া, এখানেই আটকে আছে আপাতত রাজ্যবাসী। তাদের উপরে নির্ভর করবে বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়নের স্বপ্ন। আর রাজ্যে থেকে মা বাবার বাড়ির রান্না করা ভাত খেয়ে এ রাজ্যে কিছু একটা করে কমে খাওয়ার ব্যবস্থা পরবর্তী প্রজন্মের হবে, এবং কবে হবে বা আদৌ হবে কিনা। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।